হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চলতরিতের রোধের সঙ্গে রোধ হচ্ছে কোন কোন উপাদানের উপর নির্ভর করে সেটা আজকে পড়বো। ঠিক আছে, আগের ক্লাসগুলো যদি না দেখো তাহলে ক্লাস 10-এ তোমরা চলতরিতির ক্লাসগুলো দেওয়া হয়েছে, দেখে নিও। তো আজকে দেখো যেটা করাবো সেটা হচ্ছে রোধের এই ফর্মুলাটা মনে রাখবে, আর সমান রো এল বাই এ। এখানে আরটাকে বলা হচ্ছে পরিবাহী রোধ, রোটাকে বলা হয় রোধাঙ্ক, আর এলটাকে বলা হয় পরিবাহীর দৈর্ঘ্য, আর এটাকে বলা হয় পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, ধরো এরকম একটা পরিবাহী রয়েছে, তো সেই পরিবাহীটাকে যদি আমরা এরকম আড়াআড়ি ভাবে কাটি তাহলে এইখানে দেখো একটা বৃত্তাকার অংশ পাবো, তো এইটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই জন্য অনেক জায়গায় এই ফর্মুলাটা আমরা এইভাবে লিখতে পারি, রো ইকুয়াল টু এল বাই পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, যেখানে আরটা হচ্ছে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। বেশ, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আরটা হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, মানে পরিবাহীটা যত বেশি লম্বা হবে তত তার রোধ বেশি হবে। তা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার এরকম যদি দুটো তার নিয়ে আমরা, তাহলে কার রোধ বেশি হবে? দুজনেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে সমান এবং দুজনেরই তারের উপাদান হচ্ছে সমান, তাহলে সেক্ষেত্রে যার 20 সেন্টিমিটার সেই পরিবাহীটার ক্ষেত্রে রোধটা হচ্ছে বেশি হবে। আর যদি বলে যে দৈর্ঘ্যটা সমান এবং এই রোধাঙ্কটাও সমান, এবার এমন একটা তার নিলাম, একটা সরু তার, একটা হচ্ছে মোটা তার। ঠিক আছে, তাহলে সরু তার আর মোটা তার, তাহলে এই দুটোর মধ্যে কোনটা রোধ বেশি হবে? তাহলে মোটা হলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে তার রোধ হচ্ছে কম হবে, তার মানে মোটা তারটা রোধ হচ্ছে কম হবে আর সরু তারটা রোধ হচ্ছে বেশি হবে। বোঝা গেছে? এবার মনে রাখবে যে এই যে রোধাঙ্ক জিনিসটা রয়েছে, রোধাঙ্ক জিনিসটা যেটা রয়েছে, এই রোধাঙ্ক জিনিসটা হচ্ছে পরিবাহী উপাদানের উপর নির্ভর করে, মানে সেই পরিবাহীটা কোন তার দিয়ে তৈরি। ঠিক আছে, তামা দিয়ে তৈরি না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি না লোহা দিয়ে তৈরি, তার উপর হচ্ছে নির্ভর করবে, পরিবাহীর উপাদানের উপর নির্ভর করবে। এবার যেটা আসতে পারে যে রোধাঙ্কের একক, রোধাঙ্কের একক আমরা এখান থেকে বার করতে পারবো, রোধাঙ্কের একক এবং মাত্রা। রোধাঙ্কের এককটা আমরা কি করে বার করব? রো সমান হয়ে যাবে এখান থেকে আর এ বাই এল। তাহলে আর এর একক কি? ওহম, আর এ মানে ক্ষেত্রফল, তাহলে মিটার স্কোয়ার, আর এটা দৈর্ঘ্য মানে মিটার, তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে গেলে একটা মিটার পড়ে থাকবে এখানে, তাহলে এটার একক কি হয়ে যাবে? ওহম মিটার। তাহলে এটার একক হয়ে যাবে রোধাঙ্কের ওহম মিটার। বেশ, আর মাত্রাটা কি করবে? আগের ক্লাসে দেখে নেবে, রোধের মাত্রা আমরা বের করেছি, তো রোধের মাত্রার সঙ্গে আমরা যদি দৈর্ঘ্যের মাত্রাটা দিয়ে দিই এল, তাহলে হচ্ছে যে রোধের মাত্রাটা বেরিয়ে যাবে, এই রোধাঙ্কের মাত্রাটা হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে রোধাঙ্কের মাত্রাটা যেটা তোমাদের ফাইনালি বেরোবে সেটা হচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আর হচ্ছে আই টু দি পাওয়ার -2। এইটা হবে তোমাদের রোধাঙ্কের মাত্রা, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। তাহলে এই ফর্মুলাগুলো থেকে নিউমেরিক্যালস আসবে, নিউমেরিক্যালস গুলো একটা আলাদা ক্লাস আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিছু কিছু নিউমেরিক্যালস পড়ানোর সময় দেখিয়ে দিয়েছি, আর আলাদা করে একটা নিউমেরিক্যালস ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। বেশ, তারপরে দেখো যে সিগমা, সিগমা দিয়ে আমরা হচ্ছে যে পরিবাহিতাঙ্ককে বোঝাবো, পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক হচ্ছে 1/রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ককে আমরা যদি রো দিয়ে লিখি তাহলে বলতে পারি সিগমা ইকুয়াল টু 1/রো, তার মানে 1/রোধাঙ্ক। রোধাঙ্কের হচ্ছে অনন্যককে আমরা বলবো পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হয়ে যাবে?
রোধাঙ্কের একক কি ছিল 1, রোধাঙ্কের একক ছিল ওহম মিটার, তাহলে 1/ওহম মিটার, তার মানে ওহম মিটার টু দি পাওয়ার -1, এইটা হয়ে যাবে আমার পরিবাহিতাঙ্কের একক। তাহলে এখানে মনে রাখতে হবে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক এটা দুটো কিন্তু ব্যস্তানুপাতিক, মানে রোধাঙ্ক যত বেশি হবে তত হচ্ছে যে পরিবাহিতাঙ্ক কম হবে, এবং রোধাঙ্ক যত কম হবে পরিবাহিতাঙ্ক তত বেশি হবে, মানে ব্যস্তানুপাতিক, একটা বেশি হলে একটা কম হবে। আচ্ছা, পরিবাহিতাঙ্কের এসআই পদ্ধতিতে এককে অনেক সময় এটাও লেখা হয় যে সিমেন্স পার মিটার, এটা মনে রাখবে, সিমেন্স পার মিটার, এটাকেও অনেক সময় লেখা হয় এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক। আর রোধাঙ্কের আর একটা নাম হচ্ছে আপেক্ষিক রোধ, রোধাঙ্কের আর একটা নাম হচ্ছে আপেক্ষিক রোধ, এটাও মনে রাখবে, রোধাঙ্কের আর একটা নাম হচ্ছে আপেক্ষিক রোধ। আচ্ছা, রোধাঙ্কের সংজ্ঞা কি দেব? রোধাঙ্কের সংজ্ঞা দেব যে কোনো পদার্থের তৈরি, কোনো পদার্থের তৈরি একক ঘনক, একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যেকার রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলে। বোঝা গেছে? ওই পদার্থের রোধাঙ্ক বলে। তার মানে এটা কি বললো? ধরো এরকম একটা একক ঘনক নিলাম, প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্যটা হচ্ছে 1 করে, ঠিক আছে? তাহলে এই ঘনকের এই দুটো বিপরীত পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠটা এবং এই পৃষ্ঠটা, ঠিক আছে? এই দুটো পৃষ্ঠের মধ্যে যে রোধটা হবে সেই রোধটাকে বলা হবে রোধাঙ্ক। তাহলে তামার যদি রোধাঙ্ক এটা আসে যে তামার তারের রোধাঙ্ক তোমাকে বলে দিল, যেরকম একটা কোশ্চেন দেয় যে তামার রোধাঙ্ক 1.6 into 10⁻⁸ ওহম মিটার বলতে কি বোঝো? তাহলে এটার উত্তর কি দেবে? যে একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি 1 মিটার বাহু বিশিষ্ট একটা তামার ঘনক নিই, তাহলে তার দুটো পৃষ্ঠের মধ্যে, দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ হবে কত? 1.6 into 10⁻⁸। এই ঘনক যেটা বললাম আগের আগের যে আলোচনাটা করলাম আমরা, সেখানে কি বললাম যে এরকম এটা তামার নিতে হবে জাস্ট, ঠিক আছে? যেহেতু তামার বলেছে তাহলে তামার নেব, আর প্রত্যেকটা সাইড হবে 1 মিটার করে, প্রত্যেকটা সাইড হবে 1 মিটার করে। তাহলে এই পৃষ্ঠটা এবং এই পৃষ্ঠটা, এই দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ কত হবে? 1.6 into 10⁻⁸ ওহম। বুঝা গেছে? এইবার হচ্ছে যে কিছু খুব ইজি কনসেপ্ট যেগুলো তোমাদের একটু বলে দিই যে আচ্ছা, তার আগে হচ্ছে যে রোধের সঙ্গে উষ্ণতার রিলেশনটা জানতে হবে, ঠিক আছে? রোধের সঙ্গে উষ্ণতার রিলেশন মানে আর এর সঙ্গে টি, টি মানে উষ্ণতা, ঠিক আছে? ধাতুর ক্ষেত্রে রোধ যত উষ্ণতা যত বাড়বে রোধও হচ্ছে তত বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, R = R0 1 + আলফা টি, ঠিক আছে? R0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর এইটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর টিটা হচ্ছে যে উষ্ণতার পার্থক্য, আর আলফাটাকে বলা হচ্ছে বস্তুর
উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, এটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে এর যদি গ্রাফটা আমরা ড্র করি তাহলে গ্রাফটা কিরকম হবে, তাহলে দেখো এইদিকে আমরা আঁকছি রোধ আর এইদিকে আমরা আঁকছি উষ্ণতা, উষ্ণতার পার্থক্য, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, গ্রাফটা এরকম হবে, ঠিক আছে। এইখান থেকে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে R0, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, আর এইটা হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ। তাহলে এই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক, এর সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এর সংজ্ঞাটা লিখে দিচ্ছি আমরা, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোন পরিবাহীর, বৃদ্ধির জন্য কোন পরিবাহীর প্রতি একক রোধে যে পরিমাণ রোধ বৃদ্ধি হয় তাকে হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে, তাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পরিবাহী প্রতি একক রোধে যে পরিমাণ রোধ বৃদ্ধি হয় তাকে হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। তাহলে এইটা গেল আমাদের ধাতুর ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে রোধ এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক। এবার দেখো আলফা যে জিনিসটা লিখলাম আমরা, রোধের উষ্ণতা গুণাঙ্ক, এই জিনিসটা কিন্তু ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে, ঠিক আছে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আর এবং টি এর রিলেশন কি রকম হবে, অর্ধ পরিবাহী কোনগুলো বলেছিলাম, যেগুলো হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী, ঠিক আছে। তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রিলেশনটা হবে যত উষ্ণতা বাড়বে তত রোধ হচ্ছে কমে যাবে, যত উষ্ণতা বাড়বে তত রোধ হচ্ছে কমে যাবে। তাহলে এর ক্ষেত্রে রিলেশনটা এরকম হবে, ঠিক আছে, যত উষ্ণতা বাড়বে তত রোধ হচ্ছে কমে যাবে। তাহলে এখানে তোমাদের অনেক সময় ঘুরিয়ে দেয় কোশ্চেনটা, যে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে। তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রাটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে, আর ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রাটা কমবে, মানে রোধের উল্টো। আর এর ক্ষেত্রে রোধটা কি, ধাতুর ক্ষেত্রে রোধটা কি হয়ে যাচ্ছে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে, আর এর ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধটা কমবে। তাহলে এইটা হচ্ছে তোমাদের পরিবাহীর জন্য বা ধাতুর জন্য, আর নিচেরটা হচ্ছে অর্ধ পরিবাহীর জন্য, অর্ধ পরিবাহী। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা জানি যে পরিবাহী অন্তরক